গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্ত করে না বলছে বিএসএমএমইউ। প্রতিক্রিয়া জানাবেন উদ্ভাবকরা, পরামর্শ ছাড়া ডেক্সামেথাসোন ব্যবহার মানা। লকডাউন নিয়ে সমন্বয়হীনতা চরমে, সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে বাড়ছে বিভ্রান্তি। এলাকা ভিত্তিক রেড জোনের বিষয়ে সিদ্ধান্ত রাতে। দেশে করোনা আক্রান্ত লাখ ছুঁই আরো 43 জনের মৃত্যু। বিশ্বজুড়ে প্রাণহানি 4.5 লাখ। মৃত্যুতে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়ালো যুক্তরাষ্ট্র। দেশের চিকিৎসা সেবায় চরম অব্যবস্থাপনা, সাধারণ সেবা থেকেও বঞ্চিত রোগীরা। কোনো নির্দেশনা মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। আল্লামা শফির উত্তরসূরি মনোনীত শেখ আহমদ মজলিসে চূড়ার বৈঠকে বাবুনগরীকে অব্যাহতি। থমথমে হাটহাজারী, অতিরিক্ত পুলিশ মোতায়েন। করোনায় খাবার বিপর্যস্ত নির্ভয়ের মানুষের কর্মসংস্থান, আয়ের ব্যবস্থা করার প্রতিফলন নেই বাজেটে, বলছেন বিশ্লেষকরা। এবং লাদাখ নিয়ে ভারত চীনের পাল্টাপাল্টি অভিযোগ। বদলা নেয়ার হুঁশিয়ারি মোদির, সংযমী হওয়ার আহ্বান জাতিসংঘের, শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড ডট ব্লড কিট কোভিড-19 ভাইরাস শনাক্তে কার্যকর নয়। এই কিটের কার্যকারিতা পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ গঠিত পারফরম্যান্স কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গণস্বাস্থ্যের কিটে করোনা উপসর্গ নিয়ে আসা মাত্র 11 থেকে 40% ব্যক্তি সংক্রমণ শনাক্ত করা গেছে। আর গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, কার্যকারিতা পরীক্ষার মূল রিপোর্ট দেখেই তারা তাদের অবস্থান জানাবে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড ডট ব্লড কিটটি উদ্ভাবনের পর থেকেই আলোচনায় চলে আসে। করোনা শনাক্তে তাদের কিটটি অব্যর্থ। আবিষ্কারের পর থেকেই দ্ব্যর্থহীনভাবেই এই দাবি করে এসেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ এবং কিটটির উদ্ভাবক ডক্টর বিজন কুমার শীল। যদিও র্যাপিড কিট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা তুলে ধরে চুলচেরা বিশ্লেষণে অনেক বিশেষজ্ঞের মত ছিল, এই র্যাপিড কিট করোনা শনাক্তে অতটা কার্যকর হবে না। কিটটির কার্যকারিতা পরীক্ষায় বিএসএমএমইউ এর অধ্যাপক শাহিনা তাবাসসুমকে প্রধান করে 6 সদস্যের কমিটি 2 মে থেকে কাজ শুরু করে। এই কমিটি 1.5 মাসের গবেষণা শেষে জানায়, করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটে মাত্র 11 থেকে 40% শনাক্ত সম্ভব। 1 থেকে 14 দিনের মধ্যে আমরা প্রথমেই বলেছি 11 থেকে 40% রোগীর 11 থেকে 40% প্রথম 2 সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে। 11 থেকে 40% মাত্র। আর ওইটা যে কথাটা বলেছেন সেটা হলো 2 সপ্তাহ পরের কথা। ওই একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আনুষ্ঠানিক রিপোর্ট হাতে নিয়েই কিটের বিষয়ে নিজেদের অবস্থান জানাবে গণস্বাস্থ্য। এটা তো অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য এই কিটটা, তাই না? ওনারা বলেছেন যে 70% ওনারা ভালো পারফরমেন্স পেয়েছেন, 70%। আমাদের কাছে এটার জন্য ওনারা কিভাবে 70% আসলো সেটার ডকুমেন্ট নাই, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এখন আমরা মানে এই যে রিপোর্টটা সাবমিট করেছে, যে আমরা এখন পর্যন্ত কোনো পাইনি, বঙ্গবন্ধু থেকে আমরা কোনো রিপোর্ট পাইনি বা ওষুধ প্রশাসন থেকে আমরা রিপোর্ট পাইনি। এই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আমাদের বিস্তারিত মতামত দিতে পারবো। নিজেদের উদ্ভাবিত এই র্যাপিড কিট দিয়েই গত 25 মে জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। 2 দিন পর বিএসএমএমইউ এর টেস্টেও তার করোনা পজিটিভ আসে। একইভাবে 13 জুন র্যাপিড ডট ব্লটেই করোনা নেগেটিভ আসে জাফরুল্লাহ চৌধুরীর। পরে পিসিআর পরীক্ষাতেও করোনা নেগেটিভ শনাক্ত হয় ডক্টর জাফরুল্লাহর। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ডেক্সামেথাসোন করোনা রোগীর চিকিৎসায় ভালো কাজ দেয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনে উল্টো ফল হতে পারে বলে সতর্ক করেছেন ইউজিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আব্দুল্লাহ। তিনি বলেছেন, করোনায় আক্রান্ত সবার জন্য এই ওষুধের প্রয়োজন নেই। মূলত শ্বাসকষ্ট দেখা দিলে এটি প্রয়োগ করা যেতে পারে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশের ৩০টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাম বিশ্লেষণে দেখা গেছে ডেক্সামেথাসন মুখে খাওয়ার ওষুধের দাম সর্বনিম্ন ৬০ পয়সা থেকে ১ টাকা ১৫ পয়সা পর্যন্ত। ইনজেকশনের দাম সর্বনিম্ন ১৫ টাকা থেকে ৩০ টাকা। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, ডেক্সামেথাসন স্টেরয়েড ওষুধ। প্রয়োজন অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে তিনি এই ওষুধ ব্যবহার করেছেন। তবে জ্যেষ্ঠ এই চিকিৎসক বলেন, এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যবহার করা উচিত হবে না। রোগীরা যেন করোনার নাম হইলেই শুরুতে এটা ব্যবহার করা যাবে না, কেউ যেন নিজের ইচ্ছা মতে দোকান থেকে কিনে ব্যবহার না করে। রোগীরা অবশ্যই ব্যবহার করা যাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ইভেন যারা ওই যে ফার্মেসি যারা বা যারা ওষুধ বিক্রেতা তাদের জন্য একটা রিকোয়েস্ট, কোনো ক্রমেই প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ যেন ব্যবহার করা না হয়। এতে উপকারের চেয়ে অপকারের সম্ভাবনা কিন্তু খুব বেশি। মূলত করোনা আক্রান্ত যেসব রোগীর ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয় সে রোগীদের জীবন বাঁচাতে ডেক্সামেথাসন ভালো কার্যকর। তবে মৃদু উপসর্গযুক্ত রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই। এটা নতুন কোনো ওষুধ নয়, এটা 40-50 বছর যাবত ব্যবহার করা হয় এবং অনেক রোগী আমরা এটা ব্যবহার করে থাকি। বিশেষ করে এটা কিন্তু একটা জীবন রক্ষাকারী ঔষধ। এইকে ধরেন শকে ইউজ করা হয়, মানুষের সিরিয়াস অজ্ঞান হয়ে যাচ্ছে সেখানে ব্যবহার করা হয়, প্রেশার কমে গেলে ব্যবহার করা হয়। তারপরে ধরেন যে যেমন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, শ্বাসকষ্ট হঠাৎ করে বেশি হলে সেখানে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়। বিভিন্ন করে সিরিয়াস যদি অ্যালার্জি হয়ে যায় সেখানে এগুলো ব্যবহার করা যায়। এমনকি সেকেন্ডারি অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু হতে পারে। সুতরাং আমাদের বুঝতে পারি কিন্তু সিরিয়াস সাইড ইফেক্ট আছে। ABM আব্দুল্লাহ বলেন, এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা প্রতিরোধে জোন ভিত্তিক লকডাউন কিংবা বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয়হীনতার প্রমাণ মিলেছে। কোন এলাকা কোন জোনে কি বিধিনিষেধ আর কোন এলাকা কবে থেকে লকডাউন, এ নিয়ে বিভ্রান্তি রয়েছে সারা দেশের মানুষের। চট্টগ্রাম ও যশোর সহ দেশের বেশ কিছু এলাকায় এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হলেও সেটি বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপই চোখে পড়ছে না। জেলা প্রশাসন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জোন ভাগ করে লকডাউনের নির্দেশ দেওয়ার দায়িত্ব সিভিল সার্জনের। আর সিভিল সার্জন বলেছেন, বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসন সহ স্থানীয় সরকার বিভাগের, তাদের নয়। ব্যুরো প্রধান এবং জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 17টি এলাকাকে রেড জোন এবং লকডাউন হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে যশোর সিভিল সার্জন। সরেজমিনে এই এলাকাগুলোতে গিয়ে কিছু সাইনবোর্ড ছাড়া অনেকটাই স্বাভাবিক জনজীবন দেখা যায়। লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক কোনো নজরদারিও চোখে পড়েনি। সিভিল সার্জন বলছেন, এলাকা চিহ্নিত করে লকডাউন ঘোষণার দায়িত্ব তাদের, তবে এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের। করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে এই লকডাউন কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে। তবে লকডাউন বাস্তবায়নে কেন কোনো প্রশাসনিক উদ্যোগ নেই, এর কোনো উত্তর মেলেনি জেলা প্রশাসকের কাছে। সিভিল সার্জন সাহেবকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অথরিটি দেওয়া হয়েছে এগুলো করার জন্য, জোন চিহ্নিত করার জন্য। উনি জোন চিহ্নিত করেন, তারপরে উনি আমাদেরকে নিয়ে সেটা বাস্তবায়ন করেন। এদিকে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের 15 তারিখের প্রেস বিজ্ঞপ্তির আলোকে বরিশালে রেড জোন এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে কার্যকর করতে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিভিল সার্জন। মাইক্রো প্ল্যানিং সম্পন্ন হলে পরে আমাদের মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে সেটি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের জোন অনুযায়ী তাদের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন কমিটি নিয়ে মিটিং করছি, বিভিন্ন সংস্থা নিয়ে মিটিং করছি, আমরা ফিল্ড স্টাডি করছি। আশা করি এ সপ্তাহের মধ্যেই বরিশালে বিভিন্ন এলাকাতে আমাদের জোনিং কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এদিকে একটি ওয়ার্ডকে লকডাউন ও 10টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রামের সিভিল সার্জন। এবং 17 জুন 2020 খ্রিস্টাব্দ রাত 12টা 1 ঘটিকা হইতে জোনিং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে পরবর্তী 21 দিন কার্যকর থাকবে। সিটি কর্পোরেশন বলছে, সিভিল সার্জনের সুপারিশই তারা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। জীবন এবং জীবিকা দুটো সমান্তরালভাবে বা আমরা সমন্বয়টা নিশ্চিত করতে পারবো। এদিকে জোনভিত্তিক বিধিনিষেধ বাস্তবায়নে গড়িমসি ও সিদ্ধান্তহীনতায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর লাল, হলুদ ও সবুজের বিভ্রান্তিতে হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। তাই এই বিষয়ে সরকারি সিদ্ধান্তের বিস্তারিত গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের আমলে আনার দাবিও জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জীবন বাঁচাতে দ্রুত লকডাউনের দাবি রেড জোন ঘোষিত এলাকার বাসিন্দাদের। স্বাস্থ্যবিধি মেনে না চললেও এখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরের। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। পুরো রাজধানীতে ৪৫টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও অপেক্ষা তা বাস্তবায়নে। করোনা নিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বে মেনে চলার তাগিদ দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হয় না। রাজধানীর বাবুবাজার মিটফোর্ড এলাকা জুড়ে অসংখ্য মানুষের চলাফেরা, যার চারপাশকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান। ব্যস্ত এই এলাকাটি রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও এখানকার বাসিন্দা ও সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মানার অভ্যাস খুব একটা নেই। সতর্কতা বলতে জানি যে আর কি নিজে হেফাজত থাকা, সতর্ক থাকা, মাস্ক ব্যবহার করা, এটাই। ওরকম যদি পজিশন নিত তাহলে জানি আমরা দোকান আবার খুলতাম না, লকডাউনে বাসা থাকতাম। একজনের গায়ে আরেকজনের ঘেঁষাঘেঁষি লাগতে আছে, হাতাহাতি চলতেছে, ধাক্কাধাক্কি চলতে আছে, অনেক বেশি গ্যাদারিং। প্রশাসনে যদি সেরকমভাবে স্ট্রংলি যদি কোনো অ্যাকশন নিত তাহলে আমরা মানতে চলব। সরকারের পক্ষ থেকে রেড জোন ঘোষণা আর সীমানা নির্ধারণের ক্ষেত্রে তা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। এখানে 100% লকডাউন হলে ভালো হয়। জানি তারপর তো বেড়ে দেয়, সবাই আসছে কর্মস্থল কর্ম করে তো খাইতে দিব। এখন থেকে এটা বন্ধ করা উচিত, এখন থেকে সব বন্ধ করে দেওয়া উচিত। আমরা আছি যার যার স্বার্থ নিয়ে, এমনি মানুষ মরবো, মানুষ যে মরতেছে এটা নিয়ে কেউ আমরা ভাবতেছি না। সাধারণ জনগণ মনে করে লকডাউন বাস্তবায়ন হলে কমবে সংক্রমণের ঝুঁকি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ঢাকার 2 সিটিতে চিহ্নিত 45টি রেড জোনে লকডাউন বাস্তবায়নে আজ রাতে সংশ্লিষ্টরা অনলাইন মিটিংয়ে বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ম্যাপিং করে দিলেই 48 থেকে 72 ঘন্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে। দুপুরে রাজধানীর পরীক্ষামূলক লকডাউন এলাকা রাজাবাজার পরিদর্শন করে তারা এইসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তানজিম মেহেদি। 2 মাসের সাধারণ ছুটির পর অর্থনীতিকে চাঙ্গা করতে সচল করা হয় দেশ, কিন্তু থামেনি করোনা সংক্রমণ, বরং প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক কঠোর লকডাউনের কথা বলছে সরকার। রাজাবাজার এখন পরীক্ষামূলক অবরুদ্ধ। রাজাবাজার ঘুরে দেখতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তরের মেয়র। ঢাকাকে রেড, ইয়েলো আর গ্রিন এই 3 জোনে ভাগ করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রেড জোনে প্রয়োজন কঠোর লকডাউন। ঢাকার 2 সিটিতে 45টি রেড জোন চিহ্নিত করা হলেও কার্যকর হয়নি লকডাউন। নগর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় সুনিশ্চিত তথ্য না দেয়ায় লকডাউন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। বুধবার বিকেলের মধ্যে কিছু এলাকা সুনির্দিষ্ট করা হবে বলে জানালেন উত্তরের মেয়র। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ম্যাপিং পাওয়ার পরে আমরা 72 ঘন্টা সময় লাগবে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য, 48 থেকে 72 ঘন্টা। কারণ ওই এলাকাকে আমার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। ওই এলাকাতে আমার দেখতে হবে যে ওই এলাকাতে কোনো কোভিড টেস্টিং সেন্টার আছে কি না আছে। রাজাবাজার ঘুরে ফেরার সময় স্থানীয় সরকার মন্ত্রী জানালেন লকডাউনের মধ্য দিয়ে লাগাম টানতে চান সংক্রমণের। এটা আমরা আজকে রাত্রে বলবো মেয়র সাহেব সহ আমরা আমার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা মিটিং করব। মিটিং করে আমরা সেখানে স্পেসিফাইডলি আমরা চিহ্নিত করার চেষ্টা করব যে কীভাবে এটাকে সাকসেসফুল করা যায়। লকডাউন এলাকায় বসবাস করা সরকারি চাকরিজীবীরা অফিসে না গেলে কোনো সমস্যা নেই বলেও জানান মন্ত্রী। বেসরকারি চাকরি করেন সেখানে ওদের কাছে আমরা পত্র প্রেরণ করে আমরা জানিয়ে দেবো যে তারা এখানে বাধ্য হয়ে এই এলাকায় থাকতে হচ্ছে, অতএব তাকে আপনারা এখানে যেতে পারবে না। রাজাবাজারের পরীক্ষামূলক লকডাউন সফল ও কার্যকর হয়েছে বলে মনে করেন মন্ত্রী ও মেয়র। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে এই পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী সংগ্রহ, পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-19 মোকাবেলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর ABM আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান।
দেশে প্রথমবারের মতো একদিনে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা 4,000 ছাড়ালো। 24 ঘন্টায় 4,008 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন 43 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 98,489 জনের। মৃত্যু 1,305 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 38,189 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন। এ পর্যন্ত 1,305 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন। এ পর্যন্ত 1,305 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে 17,527টির মধ্যে শনাক্ত হয়েছেন 4,008 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.87%। করোনায় আক্রান্ত হয়ে বুধবার আরও 3 জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। ঢাকা, দিনাজপুর এবং চট্টগ্রামে 3 জন চিকিৎসক করোনার কাছে হার মেনে চলে গেছেন না ফেরার দেশে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডক্টর শাহ আব্দুল আহাদ সকাল 8:30টার দিকে মারা যান। এর আগে বুধবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর নুরুল হক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর টেস্ট করতে দিলে বুধবার সে টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বাণিজ্যমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 1,42,000 মানুষ আক্রান্ত হয়েছেন। গেল একদিনে প্রাণ গেছে 6,500 মানুষের। বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,46,000 ছাড়িয়েছে আর মোট আক্রান্তের সংখ্যা 82,95,000। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 850 মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-19 মৃত্যু হয়েছে 1,19,000 মানুষের, যা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দেশটির মৃত্যুর সংখ্যা বেশি। ব্রাজিলে একদিনে 1,338 জনের মৃত্যু হয়েছে। এদিকে মহামারী ভাইরাসে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটিতে 24 ঘন্টায় 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছেন 2,006 জন। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 43 লাখ মানুষ। সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। সাধারণ রোগের রোগীদের চিকিৎসা দিচ্ছে না সরকারি বেসরকারি হাসপাতালগুলো, ফলে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা, আর চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। চিকিৎসা সেবা দিতে কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা দিলেও অমান্য করে চলছে সরকারি বেসরকারি হাসপাতালগুলো। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। প্রতিদিনই খবর হচ্ছে চিকিৎসা না পেয়ে অবহেলায় মৃত্যু। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর ঘটনা ঘটছে। সাধারণ রোগীদের এমন অসহায়ত্ব নিত্যদিনের ঘটনা। হাসপাতালগুলোয় সৃষ্টি হয়েছে ভয়াবহ সেবা সংকট, কোথাও যেন দেখার কেউ নেই। এটা তো খুব দুঃখজনক, তাই না? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা বলছি, আমাদের পরামর্শ কমিটি বলছে যে দুইটাই ট্রিটমেন্ট করতে হবে। সরকার সিদ্ধান্ত নিছে, আগে তো কোভিড নন কোভিড তারা আলাদা রাখছিল, এখন তো দুটো একসাথে এক হাসপাতালে করার কথা। কেন তারা করবে না? এটা তো ঠিক হচ্ছে না, করা উচিত।
করোনা ও নন করোনা রোগীদের জন্য চিকিৎসা দিতে পৃথক ব্যবস্থা রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। এর আগে 11 মে স্বাস্থ্য মন্ত্রণালয় বেসরকারি হাসপাতালের জন্য আরেক নির্দেশনা জারি করে। সেখানে বলা হয় জরুরি চিকিৎসা নিতে আসা রোগীকে ফেরত দেয়া যাবে না, কিন্তু এমন নির্দেশনা মানছেন না হাসপাতালগুলো। সমন্বয়হীনতার কারণে এখনো দেশের নানা জায়গায় অনেকগুলো মানুষ চিকিৎসা না পেয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করছে। এই জায়গাটিতে সমন্বয় আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হসপিটাল শাখা সেটা মনিটরিং করছেন যে কারা কারা মানছে কি কারা কারা মানছে না। তারা কিন্তু মনিটরিং এর মাধ্যমে রেগুলার একটা টিম মেনটেন করে তারা এগুলোকে অবজারভেশন রাখছেন এবং তারা বিভিন্ন জায়গায় যে দেখছেন কোথাও অবস্থাপনা আছে কিনা সেই জন্য তারা ব্যবস্থাপনা নিচ্ছেন। করোনার ব্যাপক সংক্রমণকালেও দেশের স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল দশায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। খুলনা মহানগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডক্টর আব্দুর রকিব খানকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA খুলনা শাখা। এছাড়া সভা করে সিদ্ধান্ত নিয়ে বুধবার দুপুরের পর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। সভায় সব আসামিকে গ্রেফতার এবং খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আহ্বান করা হয়। এদিকে ডক্টর রকিবকে হত্যার ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসার মাওলানা আল্লামা শেখ আহমদকে আল্লামা শফির উত্তরসূরি মনোনীত করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে হাটহাজারী মাদ্রাসার সুরা কমিটির বৈঠকে জানানো হয় হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই পদে দায়িত্ব পেলেন মাওলানা শেখ আহমদ। তবে আল্লামা আহমদ শফির অবর্তমানে মাদ্রাসার মহাপরিচালকের পদ পাবেন বর্তমানে ভারপ্রাপ্ত পদ পাওয়া মাওলানা শেখ আহমদ। বাবুনগরীকে অব্যাহতি দেয়া নিয়ে সমর্থকদের অসন্তোষ দেখা যাওয়ায় হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে হাটহাজারী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আহমদ শফির উত্তরসূরি মনোনয়ন নিয়ে হাটহাজারীর বর্তমান কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অতি আপনাকে। একটু আগে কিন্তু আপনি আমাদের প্রতিবেদনে কিন্তু যথার্থই বলেছেন যে আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি সুরা কমিটির বৈঠক শেষ হয়েছে, এমনকি সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন আল্লামা শফি। তো এই বিষয় নিয়ে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে আমরা যতটুকু পর্যন্ত আমরা জানি বাবুনগরীকে অব্যাহতি দিয়ে কিন্তু সেই জায়গায় আরেকজনকে কিন্তু আসলে যে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আমার পাশে আছেন যে বৈঠকে ছিল কিন্তু সুরা কমিটির বৈঠকের সুরা কমিটির সদস্য রয়েছেন নুরুল আমিন, মাওলানা নুরুল আমিন। আমরা একটু জানতে চাচ্ছি আপনার থেকে, বৈঠকের মধ্যে কিন্তু আপনি ছিলেন, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে যদি একটু বলুন। সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। 1. হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব মঈনে মুহতামিমের পদ ছেড়ে দিতে সম্মতি প্রকাশ করায় মজলিসে শোরার সদস্যগণ তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 2. আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব হযরত মাওলানা শায়েখ আহমদ সাহেবকে মঈনে মুহতামিম পদে নিয়োগ দেওয়া হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী স্থলে হযরত মাওলানা শায়েখ আহমদ সাহেবকে মঈনে মুহতামিম পদে নিয়োগ দেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে জামিয়ার বর্তমান মুহতামিম আল্লামা আহমদ শফি সাহেব আমৃত্যু অত্র জামিয়ার মুহতামিম হিসাবে বহাল থাকবেন। তার ইন্তেকালের পর পরবর্তী মজলিসে শুরায় অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এহতেমামের যাবতীয় দায়িত্ব পালন করবেন আল্লামা শেখ আহমদ সাহেব। অসংখ্য ধন্যবাদ অতি। এ ছিল আমার এখানকার সর্বশেষ।
জয়, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীর এই সময়ে চরমভাবে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের আয় এবং কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের আয় পুনরুদ্ধারে প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে কর্মচ্যুতি ঠেকাতে প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট বরাদ্দ এবং কর্মপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ২,০০০ কোটি টাকা, যার মাধ্যমে দরিদ্র কৃষক, অভিবাসী শ্রমিক, বেকার তরুণরা স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রামাঞ্চলে কৃষি, কৃষিজাত পণ্য, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে চলতি বাজেটে তরুণদের জন্য ১০০ কোটি টাকার স্টার্ট আপ মূলধন রাখা হলেও আসছে বাজেটে তার রাখা হয়নি। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, করোনার এই সময়ে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট রূপরেখা নেই এবারের বাজেটে। লোকজন তো কেনাকাটা করতে যাচ্ছে না, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে না, চুল কাটতে যাচ্ছে না। তবে এই যে ইনফরমাল সেক্টরে যে কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেগুলো যে এখন খুলে দিলেই ফিরে আসবে, এটা প্রায় ধরে নেওয়াটা খুব একটা বড় ভুল ধারণা। বাজেটে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যদি ঠিক করে বাস্তবায়ন না করতে পারি, তাহলে বেসরকারি খাতে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্রবলেম হবে। বেসরকারি খাতে বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান বানানো উইল বি আ চ্যালেঞ্জ। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তখন লকডাউন ও সাধারণ ছুটির কারণে এদের আয় ও কর্মসংস্থান ভীষণভাবে বিপর্যস্ত। তাই করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কন্ট্রোলে চলে আসার পরে অর্থনীতি যদি একটা ঘুরে ধারার মানে একটা উত্তরণের পর্যায়ে যায়, তখন যেই বিনিয়োগগুলি হবে সেগুলো যাতে একটু কর্মসংস্থান বান্ধব হয়, এবং আমরা যদি কোনো নতুন স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, এগুলোকে একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করার কথা ভাবতে হবে। আমরা জানি আমাদের শ্রম বাজারে 85% বেশি কিন্তু আসলে এই অনানুষ্ঠানিক খাতে এনগেজড, এবং এই বিশাল নতুন করে যারা দারিদ্র্য সীমার নিচে পড়েছেন, তাদের একটা বড় অংশ কিন্তু আসলে এই ধরনের অকুপেশনে তারা জড়িত আছেন। আসছে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সামাজিক সেবা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অতিদরিদ্রদের স্বনিয়োজিত কাজে যুক্ত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিচে আরো একটি বিরতি, সাথে থাকুন। আরো একবার স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন নিয়ন্ত্রণ রেখা না মানার ফলে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এই অভিযোগ নাকচ করে বেইজিং বলছে দিল্লি সমঝোতা লঙ্ঘন করেছে। এদিকে সীমান্তে 23 ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনায় চীনের প্রতি সতর্ক বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেনাদের বলিদান বৃথা যাবে না। ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনো পরিস্থিতির জবাব দেওয়া হবে। তবে পরিস্থিতি বিবেচনায় উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লাদাখ নিয়ে ভারত চীন সীমান্তে দুপক্ষের সংঘর্ষের পর বিরোধ নিরসনে দিল্লিকে সংলাপে সঠিক পথে হাঁটার আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ আহ্বান জানান। সেই সঙ্গে সীমান্তে নিয়োজিত সেনাদের দিল্লির অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে সতর্ক করে বেইজিং। আর চীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে ভারত। বুধবার এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শান্তি চাইলেও যে কোনো পরিস্থিতিতে শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের উপযুক্ত জবাব দেওয়ার সামর্থ্য আছে ভারতের। ভারত শান্তি চাহতা है। নিহত সেনাদের নিয়ে আমরা গর্বিত। দেশবাসীকে আশ্বাস দিতে চাই, সৈনিকদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আগামী 20 জুন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় সভা ডেকেছেন মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 5টায় এ সভায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা। ভারত চীন সীমান্তে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুদেশের সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সহিংসতার পথ বাদ দিয়ে সংলাপের মাধ্যমে দ্রুত সংকট কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাচিয়া ইসলাম, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।